আজ আমরা এখানে যে আমাদের যে শিডিউল কোয়ান্টিটি ছিল সেটার বাকি অংশ এখানে দেখাবো। এখানে আমরা হচ্ছে অন্য একটা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব, অর্থাৎ এখানে হচ্ছে আমরা ম্যানুয়াল কিভাবে ক্যালকুলেশন করে তারপরে এই মানগুলো আমরা হচ্ছে বসাতে পারি সেটি সম্বন্ধে দেখাবো। তো এর জন্য প্রথমে আমরা একটা ম্যানুয়াল এখান থেকে মানে ক্যালকুলেট নাম্বার অফ ব্রিক অ্যান্ড কস্ট অফ ব্রিক, এটা হচ্ছে আমরা শুধু হচ্ছে আমরা ক্যালকুলেশন করে নেব, অর্থাৎ আমাদের ব্রিক ওয়ালে যে ম্যাটেরিয়ালস গুলো লাগবে সেই ম্যাটেরিয়ালস গুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব এটি হচ্ছে আমরা সংক্ষেপে একটু দেখে নেব। তো তার আগে আমাদেরকে ব্রিকের সাইজ জানতে হবে। তো এখানে কিন্তু বাংলাদেশে যে সকল ব্রিক ব্যবহার করা হয় সে সকল ব্রিক কিন্তু একটা মানে নির্দিষ্ট ধরনের মাপ থাকে। যেমন হচ্ছে আমরা যদি মানে ব্রিকের সাইজ জানতে চাই সেক্ষেত্রে আমাদের দেশে স্ট্যান্ডার্ড সাইজের ব্রিক আছে, প্রচলিত আকারের ব্রিক আছে, এফপিএস পদ্ধতির ব্রিক আছে। তো এটি সম্বন্ধে আমাদের প্রথমে জানতে হবে। এছাড়াও আমরা হচ্ছে যে বিভিন্ন টাইপের যে ব্লক রয়েছে, তো ব্লকের তো এখানে নির্দিষ্ট কোনো মানে মাপ হয় না। কিছু কিছু ক্ষেত্রে নির্দিষ্ট মাপ থাকে, কিছু কিছু ক্ষেত্রে কেউ মানে নিজস্বভাবে তৈরি করে, অর্থাৎ এক এক দেশে বা এক এক জায়গাতে এক এক রকমের মানে ব্লকগুলো সাইজ হয়ে থাকে। তো এখানে যে সাইজই হোক না কেন আমরা খুব সহজেই কিন্তু এটার মানে ক্যালকুলেশন করে আমরা মান পেয়ে সেই মানটা কিন্তু আমরা রেভিটের ভিতরে অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রথমে জানবো স্ট্যান্ডার্ড মাপের যে ব্রিকটা রয়েছে সেই ব্রিকের সাইজটা। এখানে দেখেন যে দৈর্ঘ্য দেওয়া আছে 190 মিলিমিটার, 90 মিলিমিটার, প্রস্থ 90 মিলিমিটার এবং উচ্চতা 90 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের একটা মানে স্ট্যান্ডার্ড সাইজের ব্রিক। তো এটাকে কিন্তু এখানে যদি আমরা মশলা সহ হিসাব করি তাহলে এখানে হচ্ছে 200 মিলিমিটার, 100 মিলিমিটার এবং 100 মিলিমিটার, অর্থাৎ এখানে দৈর্ঘ্য হচ্ছে 200 মিলিমিটার, প্রস্থ 100 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 200 মিলিমিটার। কিন্তু আমরা হচ্ছে যদি প্রচলিত আকারের ইটের যদি মানে সাইজটা জানতে চাই, এটার ভিতরে যদি নিয়ে আমরা ক্যালকুলেশন করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রচলিত ইটের আকার যেটা এটা হচ্ছে মশলা সারা। এটা হচ্ছে দৈর্ঘ্য 142 মিলিমিটার, প্রস্থ 114 মিলিমিটার এবং উচ্চতা হচ্ছে 70 মিলিমিটার। আর এটাকে যদি আমরা মশলা সহ ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য 254 মিলিমিটার, প্রস্থ 127 মিলিমিটার এবং উচ্চতা 76 মিলিমিটার। তো আমরা গতকালকে যে একটা যে ক্যালকুলেশন অটো ক্যালকুলেশন দিয়ে আমরা যে একটা মানে শিডিউল তৈরি করেছিলাম সেটা হচ্ছে এফপিএস পদ্ধতি। অর্থাৎ এফপিএস পদ্ধতিতে আমরা যদি মানে ব্রিকের সাইজটা বিবেচনা করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে মশলা ছাড়া 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 3.5 ইঞ্চি, এবং এই একই ইটের যদি আমরা মশলা সহ বিবেচনা করি তাহলে সেক্ষেত্রে দৈর্ঘ্য 10 ইঞ্চি, প্রস্থ 5 ইঞ্চি এবং উচ্চতা 3 ইঞ্চি, ঠিক আছে। তো এরকম বিভিন্ন মাপের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সহ আমাদের বিভিন্ন হচ্ছে ইটের সাইজ থাকতে পারে, ব্লকের সাইজ থাকতে পারে। তো আমরা এই সাইজগুলো কিভাবে হচ্ছে ক্যালকুলেশন করব এটি সম্বন্ধে এখানে দেখাবো। তো আমি এখানে একটা স্ট্যান্ডার্ড সাইজের ইটের ব্রিকের সাইজটা এখানে রেখেছি। তো এটাকে হচ্ছে এখানে ক্যালকুলেশন করে সংক্ষেপে দেখাবো। দেখেন একটা ব্রিকের সাইজ হচ্ছে 190 মিলিমিটার, 90 মিলিমিটার, 90 মিলিমিটার। এটা হচ্ছে মোটর ছাড়া, অর্থাৎ এখানে মশলা ছাড়া আমরা যদি হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এটার সাইজটা হচ্ছে মিলিমিটারে হিসাব করলে এরকম আসবে। তো এটা হচ্ছে মশলা সহ যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে আমাদের এরকম আসবে। তো অর্থাৎ এখানে মশলা সহ 200 মিলিমিটার, 100 মিলিমিটার, 100 মিলিমিটার। তো এটাকে ক্যালকুলেশন করলে এটা আসে, কিন্তু আমরা এখানে হচ্ছে বের করব যে 1 ঘনমিটার, ঠিক আছে। 1 ঘনমিটার এখানে হচ্ছে আমরা কাজের পরিমাপ ধরবো। তো এটাকে হচ্ছে আমরা মিলিমিটারটাকে সেন্টিমিটার, সেন্টিমিটার থেকে মিটারে কনভার্ট করব। তো এখানে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি মিলিমিটারকে তাহলে 10 মিলিমিটার সমান সমান 1 সেন্টিমিটার। তো এখানে হচ্ছে দেখেন মিলিমিটারের ব্রিকের সাইজ হচ্ছে 19 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার। এটা হচ্ছে মোটর ছাড়া। আর এটাকে যদি আমরা এখানে ভলিউমটা বের করি তাহলে এটা বাড়াবে, অর্থাৎ ঘনমিটারে বাড়াবে। আর এখানে আমাদের হচ্ছে যদি আমরা মোটর সহ হিসাব করি সেক্ষেত্রে আমাদের মিলিমিটারের মাপটা আসবে এরকম, অর্থাৎ এখানে 20 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার আমরা ক্যালকুলেশন করলে এই মানটা পাবো।
কিন্তু আমাদের এখানে যদি আমরা বিবেচনা করি যে 1 ঘনমিটার কাজের পরিমাপ, এখানে কাজের পরিমাপ 1 ঘনমিটার বলতে কিন্তু এখানে বোঝাবে যে ইট বালু সিমেন্ট যত ধরনের ম্যাটেরিয়ালস 1 ঘনমিটারের ভিতরে ব্যবহার করবে ততগুলো সবকিছু মিলাই কিন্তু এখানে বোঝাবে। শুধু 1 ঘনমিটার কাজের পরিমাণ বলতে কিন্তু এখানে ব্রিক 1 ঘনমিটার বা এখানে সিমেন্ট 1 ঘনমিটার বা এখানে বালু 1 ঘনমিটার এগুলো বোঝাবে না। এখানে আনুষঙ্গিক যত ম্যাটেরিয়ালস প্রয়োজন পড়বে সবকিছুই কিন্তু আমরা 1 ঘনমিটার কাজের পরিমাপের ভিতরে কিন্তু আমরা ধরে নিয়ে কাজ করব। তো দেখেন আমরা যদি মিটার হিসাব করি তাহলে সেক্ষেত্রে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তো এটাকে যদি আমরা কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমাদের ব্রিকের সাইজ দাঁড়াবে 0.19 ইন্টু 0.09 ইন্টু 0.09। এটা হচ্ছে মর্টার ছাড়া। তো মর্টার ছাড়া আমাদের এই ভলিউমটা এই পজিশনে আসবে। তো আমরা এখানে যদি আবার মশলা সহ আমরা হিসাব করি তাহলে মশলা সহ আমাদের এখানে 20 মিলিমিটার, এখানে হচ্ছে আমাদের 0.20 ইন্টু 0.10 ইন্টু 0.10। তো আমাদের এটা ক্যালকুলেশন করলে কিন্তু এরকম আসবে, অর্থাৎ এখানে আমাদের 0. তো আমরা ক্যালকুলেশন করলে আমরা হচ্ছে মানটা এটা পাবো। তো দেখেন এখন যদি আমরা যে এই যে কাজের পরিমাণের যে এটা পেলাম, তো এত ঘনমিটার, তো এটাকে হচ্ছে আমরা কি করব, আমরা এখন ব্রিকটা বের করব। তো এখানে দেখেন যে 1 ঘনমিটার কাজের জন্য আমরা যদি ব্রিকটা বের করতে চাই সেক্ষেত্রে আমাদের ভলিউম যদি আমরা 1 ঘনমিটার বিবেচনা করি তাহলে ভলিউমের সাথে হচ্ছে আমাদের এখানে ভলিউম 1 ব্রিক উইথ মর্টার। তো আমাদের হচ্ছে মর্টার সহ যে ব্রিকটা থাকবে সেই ব্রিকটার যেটা আমরা রেজাল্ট পেয়েছি সেই মানটা যদি আমরা এখানে 1 ঘনমিটার কাজের সাথে যদি ভাগ করে দেই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে পেয়ে যাব 500 খানা ব্রিক। অর্থাৎ 1 ঘনমিটার কাজের জন্য আমাদের এখানে ব্রিক লাগবে 500 খানা। ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখেন এখানে একটা ঘনকের চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ এখানে আমরা হচ্ছে একটা ঘনকের বা একটা ব্রিকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, এখানে তিনটা পাশ থাকে। তো তিনটা পাশে আমাদের এইভাবে হিসাব করতে হয়। এখন আমরা যদি এখানে সিমেন্ট ক্যালকুলেশন করি তাহলে দেখেন সেক্ষেত্রে হচ্ছে আমরা 500 খানা ইটের জন্য আমরা হচ্ছে সিমেন্ট লাগবে কিভাবে সেই ক্যালকুলেশনটা এখানে করতে হবে। দেখেন এখানে কি বলছে, এখানে হচ্ছে আমাদের 500 খানা ইট লাগবে। এখানে ব্রিকের কাজ হচ্ছে 1 ঘনমিটার, অর্থাৎ আমাদের কাজের পরিমাণটা হবে 1 ঘনমিটার। তাহলে দেখেন এখানে নাম্বার অফ ব্রিক ইন 1 ঘনমিটার ইনটু ভলিউম অফ ব্রিক উইদাউট মর্টার। ঠিক আছে। এটা হচ্ছে আমরা যে মর্টার মশলা ছাড়া যেটা হিসাব করেছি, এখন হচ্ছে আমরা এই ব্রিকের ভিতর থেকে মশলাটা হচ্ছে আলাদা পৃথক করব। তো আলাদা পৃথক করলে আমাদের এই ব্রিকের যে অরিজিনাল যে মর্টারের যে অরিজিনাল যে ইয়াটা সেটা হচ্ছে আমরা এখান থেকে পাবো, অর্থাৎ এই ভলিউমটা এখানে পাবো। তো দেখেন এখানে ভলিউম অফ মর্টার 1 ঘনমিটার সমান এখানে যদি আমরা 1 ঘনমিটার কাজের পরিমাণ বিবেচনা করি সেক্ষেত্রে আমরা হচ্ছে যে মানটা পাবো, তো সেই মানটাকে যদি আমরা এখানে এটা গুণ দিয়ে দেখতে হবে যে ঠিক আছে কিনা। তো সেই গণটা যদি আমরা এখানে ক্যালকুলেশন করি অর্থাৎ বিয়োগ দেই তাহলে এটা হচ্ছে আমরা যে এটার একটা ওয়েট ভলিউম পাবো। তো এরপরে দেখেন যে এটা হচ্ছে শুকনা মশলা, এখানে হচ্ছে আমাদের যে 33%, অর্থাৎ এখানে আমাদের 33% হচ্ছে ধরা লাগবে। তো এখানে আমাদের 33% ধরে হিসাব করতে হবে। তো শুকনা মশলার পরিমাণ এটা 33% ধরবো কোন ক্ষেত্রে এবং 35% ধরবো কোন ক্ষেত্রে, এটা কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে। তো আমরা যদি প্রচলিত মাপের ইট ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে 35% এখানে শুকনা মশলার পরিমাণ ধরতে হবে, এবং স্ট্যান্ডার্ড মাপের যদি ব্রিক আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের এখানে 33% আমাদের হচ্ছে
শুকনা মশলার এখানে যে আয়তন রয়েছে, পরিমাণ রয়েছে, এটা হচ্ছে আমাদের ধরতে হবে। তো এখানে শুকনা মশলার এখানে যদি আমরা ভলিউমটা নির্ণয় করি, তাহলে দেখেন আমরা যে ভলিউমটা পেয়েছি সেই ভলিউমের সাথে হচ্ছে আমাদের 33% করতে হবে। অর্থাৎ আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে হচ্ছে আমরা যেটার সাথে পার্সেন্টেজ করব সেটাকে গুণ দিতে হবে। তো এভাবে ক্যালকুলেশন করলে কিন্তু আমরা হচ্ছে এটার মানে শুকনা মশলার যে একটা ভলিউম আছে সেই ভলিউমটা হচ্ছে পেয়ে যাব। এটা পাবো হচ্ছে 1 ঘনমিটার কাজের জন্য। তো দেখেন তারপরে এখানে হচ্ছে মর্টার রেশিও। তো মর্টার রেশিও হচ্ছে আমাদের যে বালি এবং সিমেন্ট যেটা হচ্ছে ব্যবহার করা হবে ব্রিকের সাথে, তো সেটার হচ্ছে এখানে একটা রেশিও আছে, অর্থাৎ 1:6। আমাদের সিমেন্ট হচ্ছে 1 বস্তা সিমেন্টের সাথে আমাদের 6 বস্তা এখানে বালু ব্যবহার করা হয়েছে। তো এখানে আপনার 1:4 হতে পারে। তো এখানে যে মানটাই হোক, মানটা বসে হচ্ছে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এরপর দেখেন এখানে কোয়ান্টিটি অফ সিমেন্ট, অর্থাৎ হচ্ছে আমাদের 1 ঘনমিটার যদি সিমেন্টটা আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে দেখেন যে আমাদের হচ্ছে ড্রাই ভলিউম অফ মর্টার ইনটু রেশিও অফ সিমেন্ট, এটার সাথে ভাগ দিতে হবে হচ্ছে আমাদের রেশিও অফ সিমেন্ট। অর্থাৎ এখানে আমরা কি করতে পারি, আমরা এখানে যে অনুপাতের যে যোগফলটা পেয়েছি সেটার সাথে হচ্ছে আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যদি সিমেন্টটা বের করতে চাই তাহলে সিমেন্ট সমান সমান এখানে আমরা হচ্ছে যে মানটা পাবো সেটার সাথে 1 হচ্ছে গুণ দিতে হবে। যেহেতু আমাদের এইখানে 1 অনুপাত, তাহলে সেটার সাথে হচ্ছে আমাদের গুণ দিতে হবে। গুণ দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের যে রেশিওটা থাকবে এটার সাথে হচ্ছে ভাগ দিতে হবে। ঠিক আছে, তো ভাগ দিতে হবে। তো ভাগ দেওয়ার পরে এখানে যদি আপনি একসাথে যদি এখান থেকে সিমেন্ট বাইর করতে চান, সেক্ষেত্রে আপনার এই যে মানটা এখানে পাওয়া গেছে, অর্থাৎ এটা যদি আমরা আলাদা করে এই জিনিসটা যদি আমরা এখানে আলাদা করে এখানে এটার সাথে এই যে মানটা পেলাম এটার সাথে হচ্ছে আমরা এখানে ভাগ দেব কত, রেশিও, অর্থাৎ এখানে 7। ঠিক আছে, এখানে হচ্ছে অনুপাতের যোগফল 7। তো আমরা এটার সাথে 7 ভাগ দেব, এবং এখানে থেকে যদি আমরা সরাসরি যদি সিমেন্ট বের করতে চাই, তাহলে 1 ঘনমিটার সিমেন্ট হচ্ছে আমাদের 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান কত ব্যাগ বলেন কেউ একজন? 1 ঘনমিটার সিমেন্ট সমান সমান এখানে কেউ জানেন 1 ঘনমিটার সমান 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 কত ব্যাগ? এখানে হচ্ছে 30 ব্যাগ। ঠিক আছে, তাহলে আমরা 30 কে গুণ দিলে কিন্তু আমরা সরাসরি এই লাইনের ভিতরে আমরা পেয়ে যাব। ঠিক আছে, তো এখানে দেখেন একসাথে করা হয়েছে, অর্থাৎ এখানে যে আমরা যে ইয়াটা আছে, অর্থাৎ এখানে আলাদা ভাবে সিমেন্ট ক্যালকুলেশন করা হয়েছে, তারপরে এখানে বালু ক্যালকুলেশন করা হয়েছে, ক্যালকুলেশন করে এখানে হচ্ছে 7 দিয়ে ভাগ দিয়ে দিছে। তো আমরা আলাদা করলে যেটা পেতাম আমরা একসাথেও সেম মান পেয়েছি। তো এখানে হচ্ছে আমরা কি করেছি, এখানে হচ্ছে সিমেন্ট এবং বালিটা একসাথে পেয়েছি। ঠিক আছে, তো সিমেন্ট এবং বালির এখানে যে একটা ভলিউমটা সেটা আমরা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমরা ডেনসিটি অফ সিমেন্ট, অর্থাৎ সিমেন্টের যে একক ওজনটা আছে সেই একক ওজনটা আমাদের বার করতে হবে। একক ওজনটা হচ্ছে আমাদের 1440 কেজি। এখানে পার ঘনমিটারে আমাদের একক ওজন হচ্ছে 1440 কেজি। ঠিক আছে, তো দেখেন এখন হচ্ছে আমরা কোয়ান্টিটি অফ সিমেন্ট ইন ব্যাগ ইকুয়াল, এখানে কোয়ান্টিটি অফ সিমেন্ট ইনটু ডেনসিটি অফ সিমেন্ট। তো আমরা যে কোয়ান্টিটিটা বের করলাম এটার সাথে আমাদের যে একক ওজন যেটা ছিল সেটা যদি আমরা এখানে গুণ দেই, তাহলে হচ্ছে আমরা মূল 1 ঘনমিটারের এখানে যে পরিমাণ সিমেন্ট লাগবে সে পরিমাণ সিমেন্ট কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে হচ্ছে এই যে 62 কেজি, অর্থাৎ এখানে 62 কেজি আমরা পেয়েছি। এই 62 কেজি কে এখানে হচ্ছে আমরা ব্যাগে রূপান্তর করব, অর্থাৎ আমরা যে 1 ব্যাগ সিমেন্টের সমান সমান এখানে 50 কেজি, অর্থাৎ 50 কেজি আমাদের টোটাল বের হয়েছে 1 ঘনমিটারে হচ্ছে 62 কেজি। তাহলে আমরা এখানে 50 কে যদি আমরা 62 দিয়ে ভাগ দেই, 62 কে যদি 50 কে দিয়ে ভাগ দেই, তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 1.24 ব্যাগ। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে মনে রাখবেন, অর্থাৎ এই জিনিসটি হচ্ছে আমাদের মূল ক্যালকুলেশনে গিয়ে আমরা হচ্ছে আমাদের শিডিউলে গিয়ে আমরা এটা বসাবো, এই মানটা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একটা মান পেয়ে গেলাম। তারপরে দেখেন এর আগে হচ্ছে আমরা একটা ব্রিকের মান এখানে পেয়ে গেছি। আচ্ছা,
দেখেন এখান থেকে কিন্তু আমরা একটা ব্রিকের মান পেয়ে গেছি। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি পেলাম, আমরা হচ্ছে সিমেন্টের মান পেলাম। তারপরে এখানে দেখেন এখানে যদি আমরা সেন্টে হিসাব করি অর্থাৎ বালু হিসাব করি তাহলে দেখেন 1 ঘনমিটার কাজের জন্য আমরা বালুটা বের করব, এই সূত্র এখানে হচ্ছে অ্যাপ্লাই করব। তো এই সেম আগেরটাই এখানে জাস্ট কি করতে হবে, আপনার হচ্ছে বালু সমান সমান এখানে যে আমাদের যে ইয়েটা থাকবে অর্থাৎ যে ভলিউমটা থাকবে সেটার সাথে আমাদের বালুর রেশিওটা গুণ দিতে হবে। নিচে হচ্ছে আমাদের অনুপাতের যোগফল যেটা থাকবে সেটা হচ্ছে ভাগ দিতে হবে, ঠিক আছে। তাহলে ভাগ দিলে হচ্ছে আমরা যদি আলাদা করে বের করতে চাই তাহলে এটা পারবো। আর এখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে হচ্ছে 1 ঘনমিটার কাজ করতেছে, এই কারণে হচ্ছে আমরা শুধু হচ্ছে মানে মূল যে মানে ম্যাটেরিয়াল সেই ম্যাটেরিয়ালস থেকে এখানে বালু আর সিমেন্ট অর্থাৎ ব্রিকটা শুধু আলাদা পৃথক করা হয়েছে। তো এই কারণে কিন্তু এখানে দুইটা অ্যাড করা হয়েছে। তো দেখেন এখানে ডেনসিটি অফ সেন্ট অর্থাৎ এখানে যে আমাদের 1450 কেজি থেকে 1500 কেজি পার ঘনমিটার যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এরকম দাঁড়াবে। তো এটা হচ্ছে আমরা একটা পেয়ে গেলাম। এটাকে যদি আমরা কেজিতে কনভার্ট করে করতে পারবো, এটাকে ট্রাকে কনভার্ট করে করতে পারবো, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন ভাবে কনভার্ট করে করতে পারবো। তো আমরা এখান থেকে এই মানগুলো নিয়ে আমরা সরাসরি এখানে এস্টিমেট করে দেখাবো। তো এর জন্য আমাদেরকে সফটওয়্যার ওপেন করে নিতে হবে। তো আমরা এখান থেকে সফটওয়্যার ওপেন করে নেই। আচ্ছা, আমরা এখানে হচ্ছে একটা প্রজেক্ট ওপেন করে নেই। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এই প্রজেক্টটা হচ্ছে আমরা এই যে মানে যে মানটা পেলাম, তো সেই মানটা হচ্ছে সবাই একটু নোট করে রাখেন। তো এই মানগুলো হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। তো এই যে ক্লাসগুলো আমরা গত ক্লাসে যে আমরা এস্টিমেটটা করে আছি, তো সেই ক্লাসের সেই ডকুমেন্টগুলো আমাদের এখানে লাগবে। যেহেতু আমরা হচ্ছে একই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করে কাজ করব, তো এর জন্য এখান থেকে আমরা শিডিউল এন্ড কোয়ান্টিটি যেটা রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে অনেক ধরনের এখানে যে ইয়েগুলো থাকবে, ম্যাটেরিয়ালসগুলো থাকবে। তো তার ভিতর থেকে আমরা এখানে ওয়ালটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে দেন এখান থেকে ওকে টাইপ নিতে হবে। তারপরে এখান থেকে হচ্ছে আমরা এরিয়া নেব, এখান থেকে হচ্ছে ভলিউম নেব। তো ভলিউমের পরে হচ্ছে আমরা এখান থেকে নিতে পারি হচ্ছে ওয়াইডটা নিতে পারি। তারপরে এখান থেকে লেন্থ। তো কস্ট হচ্ছে আমরা হচ্ছে কস্ট ম্যানুয়াল ভাবে বের করব, ঠিক আছে। কস্টটা হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে বের করব, অর্থাৎ যে ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব সেই ফর্মুলা অনুসারে আমাদের কস্টটা বের হয়ে আসবে। আচ্ছা, যাই হোক, এইভাবে হচ্ছে আমরা একটা যে আমাদের রিকোয়ারমেন্ট আছে সে ডিফল্ট ভাবে একটা এখানে শিডিউল তৈরি করলাম। এখানে বাদ পড়লে সমস্যা নাই, পরে আপনারা অ্যাড করতে পারবেন, এখান থেকে রিমুভ করতে পারবেন, সবকিছু করতে পারবেন, সমস্যা হবে না, ঠিক আছে। তো আমরা এখানে একটা প্যারামিটার অ্যাড করব। তো এখানে অ্যাড ক্যালকুলেট প্যারামিটারে ক্লিক করব। তো ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা নাম দেব, যে এটার নাম দেব হচ্ছে নাম্বার অফ ব্রেক। আচ্ছা, দিলাম। তো দেওয়ার পরে এখানে ক্যালকুলেশনটা আমরা গত ক্লাসে করেছিলাম এখানে হচ্ছে ফিটে, এখানে এরিয়া দিয়ে। তো আজকে এখানে কিন্তু আমরা এখানে ভলিউম দিয়ে কাজ করতে হবে, অর্থাৎ এখানে আমরা হচ্ছে ঘনমিটারে কাজ করতেছি। আমরা এই জিনিসগুলো ঘনমিটারে বের করতেছি, এই কারণে হচ্ছে এখান থেকে আমরা কি করব, আমরা এখানে ভলিউমে দেব। তো ভলিউম এখানে হচ্ছে আমরা নিলাম। তো ভলিউমের সাথে এখানে আমাদের ভাগ দিতে হবে। আমরা মান পেয়েছি কত, এখানে মান পেয়েছি হচ্ছে 0.002। এটা হচ্ছে আমাদের 0.002, এটা হচ্ছে আমাদের মানে ঘনমিটার, ঠিক আছে। ঘনমিটারটা কিন্তু এখানে লিখে দিতে হবে। আমরা যদি একটু গিয়ে দেখি, দেখেন দেখেন 0.002 এটা হচ্ছে আমরা পেয়েছি মানে মশলা সহ, ঠিক আছে। আমরা এই যে সাইজটা পেয়েছি, তো এটা হচ্ছে আমরা এখানে বসাবো, আমরা এই মানটা এখানে বসাবো। তো এই মানটা এখানে বসালে আমরা কি করলাম, ভলিউমের সাথে এত দিলাম। তো এখানে ক্লিক করলাম,
তো দেখেন এটাকে যদি ক্লিক করি তাহলে এটা কিন্তু সিএফটি তে কনভার্ট হয়ে গেছে। তো কোনো সমস্যা নেই, আমরা এখানে নাম্বার অফ ব্রিকে ক্লিক করলাম, তো এটা নতুন একটা নাম্বার অফ ব্রিকে মানে হয়ে গেল। তো এই যে এখানে যে এরিয়া ভলিউম এখানে সিএফটি দেখাচ্ছে, তো আপনারা চাইলে যেহেতু এটা আমরা ঘনমিটারে করতেছি তো এখানে আমরা সিএফটি রাখবো না। তো এর জন্য কি করব, এর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে হচ্ছে ফরম্যাট ইউনিট আছে, ফরম্যাট ইউনিটে ক্লিক করব, ক্লিক করার পর এটাকে আনচেক করে দেব। দেন এখান থেকে হচ্ছে আমরা যে মানে ইউনিটে কাজ করব সেটা এখান থেকে ধরিয়ে দেব। অর্থাৎ এখানে যদি আমরা স্কয়ার মিটার করি তাহলে হচ্ছে কিউবিক মিটার করব। আচ্ছা এখানে হচ্ছে হ্যাঁ স্কয়ার মিটার, ঠিক আছে, হ্যাঁ এরিয়াটা স্কয়ার মিটারই হবে। ওকে, তো এখানে ওকে, এখানে ভলিউমটা ঘনমিটার হবে। তো আমরা এখান থেকে ভলিউমটাও যদি আমরা ঘনমিটারে নেই সেক্ষেত্রে হচ্ছে কিউবিক মিটার। আমাদের এখানে কিন্তু এই মানে এককটাও বসে যাচ্ছে, ঠিক আছে, যে ইউনিটের যে সিম্বলটা অর্থাৎ ঘনমিটার বা এখানে স্কয়ার ফিট এগুলো এখান থেকে বসে যাচ্ছে। তো আমরা এটাকে কিন্তু হচ্ছে কি করলাম, আমরা প্রথমে ছিল আমাদের স্কয়ার ফিট, এখান থেকে আমরা স্কয়ার মিটারে কনভার্ট করে নিলাম। তো এখানে নাম্বার অফ ব্রিকটা পেলাম হচ্ছে আমরা মিটারে। তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা এটাকে কস্ট অফ ব্রিকটা বের করব। তো কস্ট অফ ব্রিকটা বের করার জন্য আমাদের একটা মানে অ্যাড ক্যালকুলেট প্যারামিটার তৈরি করে নিতে হবে, আর এখানে লিখে দিতে হবে যে কস্ট অফ ব্রিক। তো কস্ট অফ ব্রিক লিখে দেওয়ার পর দেখেন আমরা হচ্ছে ব্রিকটা বের করব। ব্রিকটা বের করব হচ্ছে আমরা এখানে যে ইয়েটা পেয়েছি, নাম্বার অফ ব্রিকটা পেয়েছি, নাম্বার অফ ব্রিকটা পেয়েছি। তো সেই নাম্বার অফ ব্রিকের সাথে আমরা এখানে তো কস্ট হচ্ছে বর্তমান বাজার দর অনুসারে একটা হ্যাঁ একটা ব্রিকের সাইজ কত, আচ্ছা 10 টাকা নরমালি। বাসায় যাবেন, রুমে যাবেন, আচ্ছা ঠিক আছে, যান নিয়ে যান, নিয়ে যান। আরে ভাই ক্লাস নিয়েছি, নিয়ে যাবেন, তাহলে তালাও তো রেখে যান। কোন বাসায়? আচ্ছা নেন। আচ্ছা এখানে হচ্ছে আমরা কি করলাম, যে নাম্বার অফ ব্রিক যে ব্রিক সংখ্যাটা পেলাম সেই ব্রিক সংখ্যাটার সাথে এখানে হচ্ছে 10 গুণ দিলাম। অর্থাৎ আমাদের এখানে 10 গুণ দেওয়াতে আমরা হচ্ছে এটার মানে কস্টটা পেয়ে যাব। আর এরপর হচ্ছে আমরা এখানে বের করব, এখানে বের করব হচ্ছে আমরা ব্রিকের পরে সিমেন্ট বের করব। আচ্ছা এখানে হচ্ছে আমরা নাম্বার অফ সিমেন্ট, নাম্বার অফ সিমেন্ট আমরা বের করলাম। তো সিমেন্টটা হচ্ছে আমরা এখানে ভলিউমটা নেব। তো ভলিউমের সাথে আমরা এখানে সিমেন্টের কত পেয়েছি একটু দেখে আসি। ওয়ান 1.24 মনে হয়, হ্যাঁ 0.043 মনে হয় ভাই। 1.24। হ্যাঁ 1.24 ব্যাগ, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। তো 1 পয়েন্ট এখানে হচ্ছে নাম্বার অফ সিমেন্ট আমরা হচ্ছে কি করব, ব্যাগে দেব। ব্যাগে দিলাম, ব্যাগে দেওয়ার পর হচ্ছে এখানে আমরা ভলিউমটা নিলাম, ভলিউমের সাথে হচ্ছে আমরা কি করব এখন গুণ দেব। গুণ দেব হচ্ছে 1.24, এখানে হচ্ছে ডিভাইডেড হচ্ছে আমাদের কাজের পরিমাণ কত
1 ঘনমিটার, ঠিক আছে। এককটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ওকে, তো এখন সিমেন্টটাকে আমরা হচ্ছে কস্ট বের করি। তো কস্ট বের করার জন্য আমরা এখানে লিখি কস্ট অফ সিমেন্টস। এখানে হচ্ছে আমরা নাম্বার অফ সিমেন্টের যে ব্যাগটা পেলাম সেটার সাথে আমাদের প্রতি ব্যাগ সিমেন্টের বর্তমান যে রেটটা সেই রেটটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এখানে ওকে ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করলে আমরা এখানে কস্ট অফ সিমেন্টটা পেয়ে যাচ্ছে। সেম একই রকম ভাবে আমরা এখানে যে মানে সেন্ট আছে, আচ্ছা এখানে হচ্ছে আমরা ঘনমিটার সিএম না বসে একবারে সরাসরি আমরা এখানে ঘনমিটারই লিখে দেই। ওকে, তারপর এটা হচ্ছে আমরা যে মানে আমাদের যে ফর্মুলাটা সেই ফর্মুলাটা হচ্ছে আমরা এখানে বসাবো। আমরা এখানে ভলিউমের সাথে বসাতে পারি হচ্ছে আমরা যে কত পেয়েছি আমরা 0.2626 না 0.262, আচ্ছা 0.262 এটার সাথে ভাগ দিতে হবে হচ্ছে 1 ঘনমিটার। হ্যাঁ 1 ঘনমিটার, ঠিক আছে। তো 1 ঘনমিটার দিলে আমরা কিন্তু এটা পেয়ে গেলাম। আচ্ছা এখন হচ্ছে আমরা এটার কস্টটা বের করব, অর্থাৎ এখান থেকে আবার একটা প্যারামিটার অ্যাড করব। এখান থেকে সিমেন্ট কস্ট, তারপর এখান থেকে কস্টটা বের করার জন্য আমরা কি পেয়েছিলাম সিমেন্ট ঘনমিটার, এটার সাথে হচ্ছে আমাদের প্রতি ঘনমিটার সিমেন্টের প্রাইস কত বলেন কেউ একজন? আচ্ছা আমরা এখানে 500 টাকা ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা আমরা এখানে কিন্তু ক্যালকুলেশন করেছি। তো এটাকে যদি আমরা হচ্ছে শর্ট আকারে দেখাতে চাই তাহলে কিন্তু দেখাতে পারবো। এছাড়াও যে এটা যে প্রতিটা রুমের বা ফ্লোর ওয়াইজ আমরা দেখাতে পারবো। তো আমরা হচ্ছে গত ক্লাস অলরেডি দেখে ফেলেছি, তো আমরা হচ্ছে এটা করব না। তো আমরা এখানে কি করতে পারি, এখান থেকে হচ্ছে আমরা ফ্যামিলি অ্যান্ড টাইপ এটাকে ছোট করতে পারি। তো দেখেন এটা হচ্ছে ছোট হয়ে গেল। এরপরে এই মানগুলো এখান থেকে দেখা যাচ্ছে না, কোনো সমস্যা নেই। মানগুলো বসানোর জন্য আমাদের কি করতে হবে, আমাদের এইরকম এইভাবে সবগুলো এখান থেকে সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে হচ্ছে টোটাল ক্যালকুলেট, এখানে ওকে, তাহলে আমাদের এখানে টোটাল ক্যালকুলেটটা এখানে বসবে। এছাড়া আমরা কি করতে পারি, এখানে যে ফ্র্যাকশনগুলো ফর্মুলাটা আবার একটু দেখান না, যে শর্ট করছেন, যে শর্টটা যেভাবে করবেন আবার আচ্ছা এখান থেকে আমরা যে এই যে ফ্যামিলি টাইপটা আছে এই টাইপটাকে হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিছি, ঠিক আছে। এটা হিডার করতে পারবো, অর্থাৎ এই মানে হিডার করলে হবে কি যে উপরে দেখাবে, দেখেন এখানে উপরে দেখাচ্ছে। আর এখানে ফোল্ডার করতে পারবো, ফোল্ডার করলে হবে কি এখানে নিচে দেখাবে। তো এই মানগুলো নিচেই দেখাবে। তো আমরা এখানে হেডার ফোল্ডার কিছুই করব না, আমরা এখানে যে ফ্যামিলি একটা টাইপ নেব। টাইপ নিয়ে এখানে যে গ্র্যান্ড টোটাল আছে, তো গ্র্যান্ড টোটালের ভিতর আমরা এখানে টাইটেল কাউন্ট এন্ড টোটাল এটাকে রাখবো। রেখে এটাকে হচ্ছে আমাদের যে আইটেমে যে এভরি যে ইয়েটা আছে, তো এটাকে আমরা আনচেক করে দেব, ঠিক আছে। এটা এই আইটেম মানে এখানে যত আইটেম থাকবে সবগুলো এখানে শো করবে। তো আমরা সবগুলোকে এখানে দেখাবো না, এখানে জাস্ট হচ্ছে কি দেখাবো, এখানে হচ্ছে যেমন হচ্ছে 10 ইঞ্চি ওয়াল, 10 ইঞ্চি ওয়াল এখানে আছে আমাদের 20টা থাকতে পারে। তো এখানে 20টা দেখানোর তো দরকার নাই, এখানে 10 ইঞ্চি ওয়াল টোটাল কত এরিয়া মানে ভলিউম কত এরিয়া কত এটা দেখালে আমাদের এখানে এনাফ, ঠিক আছে। এইভাবে এটা করার জন্য আমরা এখানে একটা মানে শর্ট করেছি, ঠিক আছে। অর্থাৎ আমাদের এখানে যত টাইপের ওয়াল ছিল 10 ইঞ্চি 5 ইঞ্চি ড্রপ ওয়াল এক্সটেরিয়র ওয়াল বারান্দা ওয়াল এনে আনুষঙ্গিক যতগুলো ওয়াল ছিল সবগুলো ওয়াল কিন্তু এখানে হচ্ছে এখানে 5 ইঞ্চি 10 ইঞ্চি বা 3 ইঞ্চি এগুলো তো আলাদা হিসাব, তাই না। এখানে 5 ইঞ্চি যতগুলো ওয়াল আছে সবগুলো আপনি একসাথে করতে পারবেন, 10 ইঞ্চি একসাথে করতে পারবেন। এগুলো জাস্ট হচ্ছে আপনার এখান থেকে ফিল্টার করে করে করতে হবে। তো ফিল্টার করে করে করার জন্য দেখেন এখানে হচ্ছে আমরা হোয়াইটটা ধরে দিলাম। এখান থেকে যদি 5 ইঞ্চি করতে চাই তাহলে এখানে ওকে দেন। শুধু এখানে 5 ইঞ্চির যত ওয়ালগুলো সব ওয়ালগুলো এখানে দেখাবে, ঠিক আছে। এখানে 5 ইঞ্চি ওয়ালের যতগুলো টাইপ আছে সম্পূর্ণ এখানে দেখাবে। তো এইগুলোকে দেখেন
এইগুলোকে হচ্ছে আপনার এইভাবে এখান থেকে ক্যালকুলেশন করে কাজ করতে হবে। তাহলে দেখেন এখানে হচ্ছে ওয়াইডটা দেওয়ার পর হচ্ছে আমরা কি করলাম, আমরা এখানে থেকে শুধু 12 ইঞ্চি বা এখানে আলাদা আলাদা করে করতে পারবেন এভাবে। পাঁচ ইঞ্চি 10 ইঞ্চি এখান থেকে যদি আমরা আলাদা করি তাহলে ফিল্টার এখান থেকে ওয়াইড এখান থেকে 5 ইঞ্চি। আচ্ছা শুধু 5 ইঞ্চির কিন্তু এখানে কিন্তু আলাদা এখানে বের হয়ে গেছে, ঠিক আছে, শুধু 5 ইঞ্চির জন্য কিন্তু এখানে আলাদা বের হয়ে গেছে। তো আমরা এখান থেকে এইটা এই ফোল্ডারটা উঠিয়ে দেব। তাহলে দেখেন আপনি যেটা বলছিলেন যে শুধু 5 ইঞ্চির জন্য টোটাল কত আছে, শুধু 5 ইঞ্চির জন্য টোটাল কিন্তু আমরা এটা পেয়ে গেলাম। আপনি যেভাবে এখানে করেন, ঠিক আছে, জাস্ট এই ফর্মুলাগুলো এখান থেকে হচ্ছে আপনি অ্যাড করে করে এখানে করতে হবে। আপনি কোন জিনিস এখানে দেখাতে চান, ঠিক আছে, এখানে দেখেন নাম্বার অফ ব্রিক, আর শুধু কত কত ব্রিক হবে সেটা যদি এখানে দেখাতে চান দেখেন এখানে দেখাইতে পারবেন। আচ্ছা আমরা একটা বসায় দিলাম, বসায় দিয়ে ওকে। তো দেখেন আমাদের 5 ইঞ্চি ওয়ালের ক্ষেত্রে 8 ওয়ালের ক্ষেত্রে হচ্ছে নাম্বার অফ ব্রিকটা হচ্ছে আমরা এখানে আইডেন্টি করে দিতে পারলাম, ঠিক আছে। আমরা কিন্তু এভাবে সব ক্ষেত্রে কাজ করতে পারবো। করার পরে আপনার এটা হচ্ছে যে শিডিউলটা তৈরি হবে এখানে, সেই শিডিউলটা কিন্তু আপনার এখানে কি হবে যে একটা শীটের ভিতরে রাখতে হবে, তাই না। তো সেই শীটের ভিতরে হচ্ছে আপনি হচ্ছে আলাদা আলাদা করে, যেমন এইখান থেকে আপনার এইগুলো হচ্ছে মানে দরকার নেই, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার এখান থেকে মানে শুধু দরকার কি আপনার হচ্ছে ইট বালু সিমেন্ট, ঠিক আছে, এগুলো দরকার, আর এরিয়া লেন্থ এগুলো দরকার নেই। তাহলে সেক্ষেত্রে এখান থেকে এগুলো হচ্ছে ডিলিট করে দিলেন, ভলিউম ডিলিট করে দিলেন। তারপরে আচ্ছা এগুলো ডিলিট করা যাবে না, এগুলো ডিলিট করলে তো আমাদের মানি থাকবে না, এগুলো হচ্ছে হাইড করে দিতে হবে। এখান থেকে হাইড করে দিলেন, এখান থেকে হচ্ছে হাইড করে দিলেন, হাইড করে দিলেন। আচ্ছা এখানে হাইড হচ্ছে না, না আচ্ছা দেখেন এটা হচ্ছে আমাদের হাইড হয়ে গেছে, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে আমরা এটাকে ছোট করলাম, ঠিক আছে। তো দেখেন এখন আপনি যে প্রশ্নটা করেছেন যে হচ্ছে একাধিক শীট হচ্ছে একটা ফাইলের ভিতর রাখবেন, তাই তো, এটাই তো আপনার প্রশ্ন ছিল না। জি জি জি। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে আমরা হচ্ছে একটু পরিবর্তন করি এটা। আচ্ছা এটাকে মার্ক করা হয় নাই, মার্ক করা হলে হচ্ছে আমরা একটা আলাদা ওয়াইজ পাইতাম। তো এখন দেখেন এটা হচ্ছে একরকম, এটা একরকম, তো এই দুটাকে হচ্ছে আমরা কিভাবে করতে পারি, ঠিক আছে, এখান থেকে একটা শীট ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি একটা শীট নিলাম। তো সেই শীটের ভিতর হচ্ছে আপনি কি করতে হবে, এটা হচ্ছে ড্রাগ করতে হবে। ড্রাগ করে আপনি একটা শীটের ভিতর এখানে হচ্ছে অনেকগুলো আপনি এখানে বসাতে পারবেন, ঠিক আছে। আপনি দেখা যাবে কি যে একটা শীটের ভিতর হচ্ছে আপনার যে এমন বড় হয়ে গেছে যে হচ্ছে এটা আপনার আটতিছে না, সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে এই যে এটাকে এই পাশে ক্লিক করে এখান থেকে ক্লিক করে কিন্তু হচ্ছে মানে পৃথক করতে পারবেন। দেখেন এইভাবে পৃথক করতে পারবেন, ঠিক আছে, মানে একটা শীটকে আপনি অনেকগুলো ভাগ করে করতে পারবেন, বুঝেছেন আপনি। জি 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 বুঝতে হ্যাঁ পারছি। তাহলে এখানে দেখা যাবে কি যে একটা শীট হচ্ছে আপনার বিশাল বড় লম্বা থাকতে পারে, যেমন হচ্ছে আমরা কি করি, আমরা যদি এই শীটটাকে দেখি তাহলে এটাকে হচ্ছে আমরা কি করব, এখান থেকে নন করে দেই। আর দেখেন এটা হচ্ছে বিশাল বড় একটা শীট আমাদের, তাই না। তো এই বিশাল বড় শীটটা আমরা হচ্ছে এখানে শিডিউলের ভিতর আমাদের সাজাতে হবে। তাহলে দেখেন
এখানে অনেক বড় কাজ, তো এখানে হচ্ছে হ্যাং করতেছে। আর একটা জিনিস হচ্ছে আপনাদেরকে দেখাবো যে এই যে শীটটা আপনারা যদি চান যে এক্সেল শীটে মানে কনভার্ট করে সেটা থেকেও প্রিন্ট করতে পারবেন, ঠিক আছে? সেটা থেকে কিভাবে করবেন এটা হচ্ছে এখানে দেখাবো। এক্সেল শিটে নিতে পারলে মনে হয় ভালো হয়, এক্সেল শিটে একটু হ্যাঁ হ্যাঁ আমি দেখাবো, ঠিক আছে? এই শীটটা আগে ওনার প্রশ্নটার আগে অ্যানসার পরিপূর্ণভাবে দিয়ে নেই, তারপর হচ্ছে আমি দেখাবো এটা। দেখেন এইখানে মনে করেন যে আমাদের এখানে বিশাল বড় একটা হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে কি যে আমরা এখান থেকে একটা শীট ক্রিয়েট করলাম। তো একটা শীট নিলাম, তো এই শীটের ভিতর কি করব আমরা হচ্ছে, আচ্ছা এই জিনিসটাই না, হ্যাঁ এই শীটের ভিতর হচ্ছে আমরা এই জিনিসটাকে এখানে মানে রাখবো, অর্থাৎ সাজাবো, সুন্দর করে আমরা শীটটাকে সাজাবো। সে এত বড় ফাইল নিয়ে কাজ করা যাবে না, এখানে হ্যাং করতে পারে। এখানে সব সময় আপনারা ছোট করে করে কাজ করবেন, ঠিক আছে? এখানে এখানে আসছে না কেন? বুঝলাম না, এরকম মাথা নষ্ট হয়ে গেল নাকি সফটওয়্যার? যাক, আমার মনে হয় পারা যাবে। ওই যে ডানে ক্লিক করলে ওটা ভেঙে ভেঙে ছোট ছোট হ্যাঁ হবে, হ্যাঁ তখন হ্যাঁ ওইভাবে বজ্রের মতো একটা ওইভাবে পারা থাকবে। যাবে। কেন সফটওয়্যার হ্যাং করছে আর কাজ করতেছে না? মানে আমার আরেকটা কোশ্চেন ছিল একটু হ্যাঁ বলেন। ভাইয়া, সেটা হচ্ছে যে এইটা তো একটা প্রজেক্টের জন্য আমি কোয়ান্টিটিটা করলাম, একটা ফরম্যাট হলো আমার, একটা ক্যালকুলেশন দিয়ে ফর্মুলা দিয়ে দিয়ে আমি করে এগুলা সব বের করলাম। এখন কি এমন কি যে আরেকটা প্রজেক্ট যখন আমি করব তখন আমাকে পুরো কোয়ান্টিটির যা ক্যালকুলেশনের ফর্মুলা আবার তৈরি করা, আবার সবকিছু লাগবে, নাকি এই মডিউলটা আমি কোনোভাবে ওইখানে ইউজ করতে পারি কিনা? যে হ্যাঁ এখানে যা যা ক্যালকুলেশনে যা যা ছিল হ্যাঁ সেম ওই এই কোয়ান্টিটির অংশটা আমি ওখানে অ্যাড করলাম, আমার ওই প্রজেক্টের কোয়ান্টিটিটা হতে থাকলো। মানে একটা মডিউল ইউজ করা সব প্রজেক্টেই, আচ্ছা তা নাহলে দেখা যায় প্রতিবার যদি ফর্মুলা দিতে যায় সব প্রজেক্টেই, ছোট হোক বড় হোক, না এখানে এখানে আমরা যখন টেমপ্লেট ওভারভিউ করি তখনই হচ্ছে বলা হয়েছিল, তো এই যে জিনিসটা তৈরি করবেন, এই যে জিনিসটা তৈরি করবেন, ঠিক আছে? আপনি কি করবেন, আপনি একটা ডিফল্ট একটা টেমপ্লেট তৈরি করবেন। তৈরি করার জন্য ওইখানে যা কিছু প্রয়োজন সবকিছু এখানে লোড করবেন, ওইখান থেকে যতগুলো শিডিউল দরকার আপনি শিডিউল বানায় রাখলেন, ঠিক আছে? তো সবকিছু আপনি রেডি করে রাখলেন, এখানে শিট বানায় রাখলেন, শিডিউল বানায় রাখলেন, সবকিছু রেডি করে রাখলেন। এখানে জাস্ট হচ্ছে কি করবেন আপনি, ওইখানে হচ্ছে ওই টেমপ্লেট নিয়ে যখনই কাজ করবেন তখন ওই টেমপ্লেট নিয়ে হচ্ছে আপনি একটা ওয়াল টানলে সেই ওয়ালটা হচ্ছে এই শিডিউলের ভিতর অটোমেটিকলি ডাটা চলে আসবে, আপনার স্টার ডাটা তো দিতে হবে না, বুঝেছেন? জি জি জি, এখানে জাস্ট কি করতে হবে, এখানে দেখেন এই যে সেভটা, ঠিক আছে? এই সেভটা প্রজেক্টে না করে টেমপ্লেটে সেভ করতে হবে। টেমপ্লেটে সেভ করলে তাহলে হচ্ছে এটাকে আপনি বারবার বারবার ব্যবহার করতে পারবেন, বুঝেছেন পার্থক্যটা কোথায়? প্রজেক্টে না করে আপনি টেমপ্লেটে সেভ করতে পারবেন, তাহলে হচ্ছে আপনি ওইখানে নতুন যা কিছু করবেন সেটাই হচ্ছে আপনার টেমপ্লেটে দেখাবে। জি বুঝতে পারছি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমি আরো ক্লিয়ার করে দেখাই। এই যে এখানে যে বজ্র মতো একটা চিহ্ন আছে না, এটাতে ক্লিক করলে এটা হচ্ছে বাগ হয়ে যাবে, ঠিক আছে? এখানে দেখা যাবে কি যে একটা রোতে আটবে না, দুইটা তিনটা চারটা বা এরকম হচ্ছে অনেকগুলোতে কিন্তু আপনি এভাবে এই শিডিউলগুলো করতে পারবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে দেখাবো, সেটা হচ্ছে যে আমাদের এই যে ওয়াল শিডিউল, যে শিডিউলটা আমরা এখানে তৈরি করেছি, তো এই শিডিউলটাকে যদি আমরা এক্সেল শিটে
মানে নিতে চাই, সেক্ষেত্রে এখানে এক্সেল শিটে বিভিন্নভাবে নেওয়া যায়, ঠিক আছে। একটা হচ্ছে ডায়নামোর মাধ্যমে, আর একটা হচ্ছে আমরা ম্যানুয়াল ভাবে। তো আমি ম্যানুয়াল ভাবে এখানে দেখাই। তো এখান থেকে জাস্ট যে রিপোর্ট আছে, এই রিপোর্টটাকে আমাদের হচ্ছে এই শিডিউলে ক্লিক করে নিতে হবে এখানে। তো ক্লিক করে আমরা নতুন একটা এখানে ড্রাইভ ওপেন করি। আচ্ছা, এখানে ড্রাইভ ওপেন করে একটা নাম দেই। তারপর এখান থেকে হচ্ছে আমরা কি করব, একটা এক্সেল শিট আচ্ছা এক্সেল শিট কি লিখে সার্চ দেয়, এক্স না, আচ্ছা সরি, জি আচ্ছা দেখেন আমরা হচ্ছে এখানে জাস্ট ওই ডাটাটা এখানে বসায় দেব, ঠিক আছে। তো এর জন্য আমরা কি করব, আমরা এই যে এটাকেও আমরা কি করতে পারি, ওপেন, আচ্ছা এখানে ওপেন শো করবে না, জাস্ট হচ্ছে আমরা এটাকে ড্রাগ করে এটার ভিতরে ছেড়ে দেব। তাহলে এটাকে ড্রাগ করে এটার ভিতরে ছেড়ে দিলে আমাদের এখানে যে মানটা নিচে, অর্থাৎ দেখেন যেভাবে শিডিউলটা করা হয়েছে সেইভাবে এখানে মানটা নেবে, বুঝতে পারছেন। এখান থেকে হচ্ছে আপনারা প্রিন্ট করে বা কাজ করতে পারবেন, এখান থেকে এডিট মডিফাই করতে পারবেন, সবকিছু এখান থেকে করে আপনার নিজের মতো করে কাজ করতে পারবেন। আর এখানে সব সময় কি করবেন, আপনি A4 এ হচ্ছে শিটগুলো লোড করবেন। A4 শিটগুলো লোড করলে আপনারা এগুলো হচ্ছে A4 অনুযায়ী মাপ মতো ঠিক আছে। যেমন আমি হচ্ছে একটা লোড করে দেখাই আপনাদের A4, এখানে A4 ঠিক আছে। আচ্ছা দুইটার যে কোনো একটা নিলেই হবে, সমস্যা নেই। এখানে A4 আছে, এটা নিতে পারি, এটা নিতে পারি, বিভিন্ন ফরম্যাট করা আছে। তো আমি এই ফরম্যাটটা নিলাম। এটাকে হচ্ছে লোড করব। আচ্ছা এটার হচ্ছে আমাদের নাম কি ছিল, এটার নাম ছিল হচ্ছে A4 ল্যান্ড স্পেস, ওকে। তো আমরা এখান থেকে দেখেন নতুন একটা শীট নেব, আর এটা হচ্ছে নাম হচ্ছে A4 ল্যান্ডস্কেপ। আচ্ছা A4 ল্যান্ডস্কেপ, আমরা এটাকে ওপেন করলাম। তো ওপেন করার পরে এই শিডিউলটা হচ্ছে আমরা এখানে নিলাম। তাহলে দেখেন এই শিডিউল অনুসারে কিন্তু এটা পারফেক্ট, ঠিক আছে, বুঝতে পারছেন। ওইটা ছিল হচ্ছে আমাদের A0 তো বিশাল বড় আপনার পেজ, তাই না? জি হ্যাঁ, A0 হচ্ছে আপনার বিশাল বড় পেজ, মানে সর্বোচ্চ বড়। A0 উপরে হচ্ছে করতে গেলে আপনার তখন আর পেজের সেটআপ থাকে না, তখন হচ্ছে মানে থাকে, প্লট হিসেবে চলে যায়, ঠিক আছে, আপনার ফিট হিসেবে চলে যায়। হ্যাঁ, তখন আর পেজের কোনো সাইজ থাকে না। A0 হচ্ছে সর্বোচ্চ। তো এখানে হচ্ছে আপনারা A4 এ করবেন অথবা A3 এ করবেন, তাহলে এই জিনিসটা একদম পারফেক্ট ভাবে নিয়ে নেবে, বুঝতে পারছেন। জি A4 আর A3টাই মোটামুটি সব জায়গায় চলে। হ্যাঁ 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 হ্যাঁ, ওই মাপে এটা হচ্ছে এইভাবেই করা। হ্যাঁ, তারপরে আপনি A0 এর জন্য হচ্ছে আপনি এখানে ভিতরে গিয়ে কাজ করতে হবে, অনেক প্যারামিটার এখান থেকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে, একটা ঝামেলার ব্যাপার আর কি। যেমন এই যে এটা হচ্ছে আমি করেছি, দেখেন যে ক্যাশিওর আলী আহমেদ, তারপর হচ্ছে আমার কিছু দিছি, ঠিক আছে, এখানে একটা লোগো দিছি। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনারা আপনাদের কোম্পানির লোগো বা এখানে নাম টাম যা কিছু প্রয়োজন পড়ে, সবকিছু দিয়ে একটা তৈরি করে ফেলেন।